বিছানার সাথে লিপ্টে আছে দুই নরনারী, চুল পরিমাণ ফাঁক নেই এক রনের মাঝে। কেউ একজন রমণীর মাঝে প্রেমের সুধাপানে মগ্ন, কিন্তু অপরজন না। তার মাঝে অনুভূতির কোনো রেশ মাত্র নেই। সে ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানো লিপ্ত। পুরুষটি দীর্ঘ সময় ধরে নিজের চাহিদা মেটানোর পরে ধীরে ধীরে মেয়েটিকে ছেড়ে দেয়। মেয়েটি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, চোখ ভেঙে অঝরে ঝরছে অশ্রুকণা। শব্দটা আজ দলা পাকিয়ে গলার মধ্যে ডুবে গেছে। সে অনুভূতি শূন্য হয়ে মানবটির পানে তাকিয়ে আছে, কিন্তু মানবের মুখে রাজ্যজয়ের হাসি। হয়তো দামি কিছু পেয়ে বসেছে, কিন্তু তার এই পাওয়ার মাঝে অপরজন যে সব হারিয়েছে, সেসবে তার হেলদোল নেই। মানবটি তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতেই মেয়েটি এবার ফুপিয়ে কেঁদে ওঠে, ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ায়, এমনটা কেন করলেন জাঙ্কুক ভাই? এমনটা তো কথা ছিল না। তাহলে আমার জীবনটা কেন এমন নরক বানিয়ে দিলেন? কী পেলেন আমার সবটুকু কেড়ে নিয়ে? জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে গোসল না করে। কী পেয়েছি জানি না, কিন্তু এমন অনেক কিছুই আছে যেটা আমার হারানোর ছিল না। ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে কথাটা বলে ওঠে জাঙ্কুক, চোখে মুখে কেমন গাম্ভীর্যের ছায়া। যে কোনো মেয়ে এই সুদর্শন ছেলেটিকে এক দেখাতেই পছন্দ করে নেবে, কিন্তু তার মাঝে যে কালো রূপ, সেটা দেখলে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। এই মানুষটার পানে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে অদৃশ্য আসে জাঙ্কুক। আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকানোর অধিকার তোর, নইলে শুধু ঘৃণা কেন, এই জীবন জাঙ্কুকের দিকে বাঁকা চোখে তাকালো সেই চোখ তুলে নেবে। কেন এমনটা করলেন? তে ফুপিয়ে কথাটা বলে ওঠে, কিছু প্রশ্নের উত্তর তোর নিজেরও জানা, প্রশ্ন কর নিজেকে, ঠিক উত্তর পেয়ে যাবি। তে এবার ধুকরে কেঁদে ওঠে, মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। মানবের পানে তাকানোর আর ইচ্ছা জাগে না। জাঙ্কুক এগিয়ে আসে বেডের পানে, তেকে দু হাতে আগলে নেয়। তে হাত পা ছড়াছড়ির চেষ্টা করে, কিন্তু সারা শরীরে ব্যথা সয়ে ছেড়ে দেয়। যন্ত্রণা আর ব্যথায় কুকিয়ে ওঠে শরীরের প্রতিটি কণা। জাঙ্কুক তেকে কোলে করে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। শাওয়ারের পানি গায়ে পড়তে তে সারা শরীর কেমন জ্বলে ওঠে। সে আবারও কেঁদে ওঠে, রাগ হয় জাঙ্কুকের প্রতি। জাঙ্কুক নিজেই তেকে গোসল করিয়ে দেয়, নিজেও সেই সঙ্গে গোসল সারে। তে বাধা দিতে চেয়েও বাধা দিতে পারে না। জাঙ্কুকের স্পর্শে সে আবারও সেরে ওঠে, লজ্জায় কুঁকড়ে যায়। জাঙ্কুক তেকে বেডে এসে শুয়ে দিতেই তে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। ওদিকে জাঙ্কুক ব্যালকনিতে এসে কাউকে কল করে। ওইদিকে কি খবর? ভালো না ভাই, আপনার আব্বু তো রেগে আগুন হয়ে আছে। তবে সেটা আপনার উপর না, তের উপর। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছে, ব্যাপারটা তো আর চারটিখানি কথা না। জাঙ্কুক কেমন হাসি টুক করে কল কেটে দেয়। ওদিকে নিপুণ চোখে তাকাইতে সারা শরীরে ব্যথা, তাকে ভালোভাবে ঘুমাতেও দিচ্ছে না। মনে পড়ে যে আজকের ঘটনা। চৌধুরী বাড়ির নয়নের মনে হচ্ছে তে, বাড়ির প্রতিটা মানুষ তাকে ভীষণই ভালোবাসে। কালকে তের বিয়ে ছিল, বিয়েটা বড় আব্বুই ঠিক করেছিলেন, কিন্তু বিয়ের আগে কোথা থেকে হঠাৎ করে হাজির হলো তার চাচাতো ভাই জাঙ্কুক। একরকম সবার অজান্তে তাকে এখানে তুলে নিয়ে আসে, আর তারপরে এই ঘটনা। সে আর ভাবতে পারে না, আবারও ধুপড়ে কেঁদে ওঠে। তার কান্নার আওয়াজে রুমে প্রবেশ করে জাঙ্কুক। দেখে কাঁদতে দেখে বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে আসে। কাঁদছিস কেন? তোর বড় মরেছে? কিন্তু আমি তো এখানে, তাহলে মরোটাকে? তুই এবার ধীরে সুস্থে উঠে বসে, আমাকে বাড়িতে দিয়ে আসুন। কেন? যাতে তুই বিয়ে করতে পারিস? এত শখ বিয়ের? আপনাকে বলতে বাধ্য নই আমি। জাঙ্কুক এসে তের গলা চেপে ধরে। আমাকে বলতে বাধ্য নস তো তাকে বলতে বাধ্য তুই। আমি কে জানিস? আমি তোর কে? বল কি? তের কান্নার বেগ বাড়ে। কেন ফিরে এসেছেন? চলে যান, আমাকে আমার মতো ছেড়ে দিন। তোকে মেরে ফেলে নিজেকেও শেষ করবো, তবে তোকে ছাড়বো না। তোকে কষ্ট দেওয়ার জন্য হলো তোকে ধরে রাখবো আমি। নিজের গলা থেকে অনেক কষ্টে সে জাঙ্কুকের হাত ছাড়িয়ে নেয়। কয়েকবার শুকনো কাশি দিয়ে আওড়ায়, আমার সবটুকু তো কেড়েই নিয়েছেন, এবার তো শান্তি পাওয়া উচিত আপনার। মরার থেকেও লাশ হয়ে গেছি আমি, এবার ছেড়ে দিন, যেতে দিন আমাকে। যেতে দিলে কি করবি? তে তাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মৃত্যুজোড়া রক্তিম বর্ণ। তে ঢোক গেলে বলে ওঠে, বড় আব্বু যেটা চান পুরোটা আর বলতে পারে না তে। তার আগে শক্তপোক্ত চর এসে তার গালে পড়ে। বিয়ে করবি? ডিভোর্স নিয়েছিস আমার থেকে, নাকি অবৈধভাবে সংসার করবি? আমার লাইফ আমি বুঝে নেব। তে আরও কিছু বলতে যায়, কিন্তু তার আগে জাঙ্কুক তার উষ্ট নিজের উষ্টে মিলিয়ে দেয়। নিজের সমস্ত রাগের ঝড় তের উষ্টের উপর দিয়ে বয়ে নিয়ে যায়, ক্ষত বিক্ষত করে ছাড়ে। গালের মাঝে নোনতা স্বাদ পেতেই জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। আমাদের সম্পর্কের বৈধতা আছে, সব জায়েজ। তুই আমার, আমি তোর গন্তব্য, তোর ভবিষ্যৎ। আমার আর তোর মাঝে না কেউ আসবে, না আমি কাউকে আসতে দেব। সব জ্বালিয়ে দেব, সব। বলে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। রুমের দরজা লক করে বেরিয়ে পড়ে। আপাতত বাড়ির কিছু কল অ্যাটেন্ড করতে হবে। বাইরে গিয়ে জাঙ্কুক কল লাগায় তার বাবার ফোনে। অপর পাশ থেকে কল রিসিভ করে কেউ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে,
তে কোথায়? আমার কাছে। আমার কাছে কথাটা যেন বজ্রপাতের ন্যায় ঠেকলো জাঙ্কুকের বাবার কাছে। তিনি হেসে বলে উঠল, অসভ্য ছেলে, তুমি জানো না তের বিয়ে ছিল কার রাতে? জানি তো, জানি বলেই তো নিয়ে এলাম। আমার আবার ওকে ছাড়া থাকতে ভালো লাগে না। চুপ করো বেয়াদব ছেলে, তুমি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। তুমিও কেমন মানুষ সেটাও আমি জানি আব্বু। সো প্লিজ স্টপ অল দিস। তুমি এক্ষুনি দেখে নিয়ে ফিরে আসবে। ভেবে দেখছি সব কিছুর একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করো না। আমি অন্যের সীমা লঙ্ঘন করি না আব্বু, আর নিজের সীমার মাঝেও কাউকে আসতে দেই না। আমার জিনিসে কেউ চোখ তুলবে সেটা আমি সহ্য করবো না আব্বু। জিনিস? কি তোমার জিনিস? কিসের ভিত্তিতে তুমি মেয়েটাকে নিয়ে গেলে? কি দোষ ওর? ওর দোষ আছে, অনেক দোষ আছে। সেটা একান্তই আমাদের মাঝের ব্যাপার। তুমি এর মাঝে এসো না আব্বু, আলবাত আমার ব্যাপার। তোমার কোনো অধিকার নেই ওকে নিয়ে যাওয়ার। আরএমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক কল কাটে। মেজাজ গরম হয় মুহূর্তে। তার নাকি অধিকার নেই, তাহলে কার আছে? সেই গট পায়ে রুমে আসে। মেয়েটা কেমন গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। জাঙ্কুকের রাগ হয়, ভাবে এই মেয়েটারই সব দোষ, তার জন্য সব হচ্ছে। সে গিয়ে শুয়ে পড়ে তের পাশে, এক হাত দিয়ে টেনে আনে নিজের নিকট। তুই আমার জীবনটা জ্বালিয়ে দিলি তে, এবার তোর জ্বালার পালা। এই জাঙ্কুক তো শেষ গন্তব্য। সারা জীবন আমার কাছে থাকতে হবে তোকে। আমাকে যা যা যন্ত্রণা দিয়েছিস তার প্রতিটা শোধ আমি তুলব। আমার থেকে নিস্তার নেই তোর, নেই নিস্তার। কথাটা বলে সে আরও জোরে নিজের সাথে চেপে ধরে তেকে। ঘুমের ঘরে তে ব্যথায় কুপিয়ে ওঠে। তেকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে জাঙ্কুক। চুল পরিমাণও ফাঁক দেয়নি, যেন ছেড়ে দিলে সে অন্য কোথাও পালিয়ে যাবে, হারিয়ে যাবে আবারও। সকাল কয়টা বেজেছে তার খবর নেই। রুমের সব লাইট অফ, জানালাগুলো বন্ধ। ভেতর থেকে বাইরের দিকে তাকিয়ে বোঝার কোনো উপায় নেই বেলা কয়টা গড়িয়েছে। জাঙ্কুক নিজের অধর তের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে, উঠে পড়ো সুইটহার্ট, আর কত ঘুমাবে? বলার সময় জাঙ্কুকের অধর তের কানের নদীতে বেশ কয়েকবার স্পর্শ করে। তে ঘুমের ঘরে কেমন কেঁপে কেঁপে ওঠে, পাতলা হয়ে আসে ঘুম। নিভু নিভু নয়নে টেনে হিস্ট্রে চোখ খোলার প্রয়াস ঘটায়, সফল হয়। ঘুম ভেঙে বুকের কাছে ভারী কিছু অনুভব করে। কেউ একজন বেশ সযত্নে তেকে বুকের মাঝে আগলে রেখেছে। তে কিছুক্ষণ বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। মস্তিষ্ক সচল হতেই সে একরকম লাফ দিয়ে উঠে বসতে চায়, কিন্তু জাঙ্কুকের বাহুবন্ধনে আটকে থাকার কারণে উঠতে পারে না। আস্তে সুইটহার্ট, আস্তে, আমিই তো। তে এবার জাঙ্কুকের পানে তাকায়, বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। জাঙ্কুকের ওই চোখের পানে তাকিয়ে ডুব দেয় অতীতে। তখন সবে সবে এসএসসি ছাত্রী, পরের বছরই ইউনিভার্সিটিতে তার পা পড়বে, সেই নিয়ে তার খুশি শেষ নেই। ওদিকে মনে তখন সদ্য জন্ম দেওয়া অনুভূতি উকে ঝুঁকে দিচ্ছে, গভীর অনুরাগের ছোঁয়ায় টালমাটাল করে দিচ্ছে হৃদয়খানি। হৃদয় সদ্য ফোটা ভালোবাসা আরেক নাম ছিল জাঙ্কুক। মানুষটিকে সে কখন কিভাবে মন দিয়ে বসেছে সে নিজেও জানতো না। অজান্তেই মানুষটির আশেপাশে থাকতে ভালো লাগতো, তাকে ছোঁয়ার একটু ইচ্ছা দিন রাত যেন কিভাবে পার করে দিত। তবে জাঙ্কুক তার আশেপাশেও ফিরত না। মনে মনে খুব কষ্ট পেত তে। ভেবেছিল জাঙ্কুকের থেকে দূরে থাকবে, কিন্তু নিষ্ঠুর মন তা মানতে নারাজ। তাই তো বারবার মনের বিচরণ ঘটেছে জাঙ্কুকের দিকে। একদিন তারা পরিবারের সকলকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। জাঙ্কুক সন্ধ্যার সময় আশেপাশে একটু ঘুরতে গিয়েছিল। জাঙ্কুকের একা যাওয়ার সেই সুযোগে কাজে লাগিয়েছিল তে। সেও জাঙ্কুকের পিছু পিছু ছুটে গিয়েছিল। জাঙ্কুকের গন্তব্য ছিল অজানা। ভেবেছিল আজ যেখানে মজা সেখানে ঘুরবে। তেও বেশি কিছু না ভেবে তার দিক অনুসরণ করে এগিয়ে গিয়েছিল, কিন্তু কোনো অক্ষর টের পায়নি সামনে তাদের জন্য কি বড়ই না বিপদ অপেক্ষা করছে। সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের বিয়ে হয়ে যায়। কোনো এক ডাকাত দলের কবলে পড়ে পালিয়ে বাঁচতে বাঁচে। তবু সাধারণ মানুষের থেকে উপকার পাওয়ার বদলে অপকারই পেয়েছিল। ধরে বেঁধে তাদের বিয়ে দেওয়া হয়েছিল। জাঙ্কুক সেদিন অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তে ছিল নির্লিপ্ত। আর সেটাই ছিল জাঙ্কুকের রাগের অন্যতম কারণ। বাড়ি ফিরে কোনো এক অজানা কারণে রাতারাতি জাঙ্কুক বাড়ি ছাড়ে, পাড়ি দেয় সুদূর আমেরিকায়। মাঝে কেটেছে অনেকটা বছর। তে এখন পূর্ণাঙ্গ যুবতী। সে এখন ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। গতকাল রাতে তার বিয়ে ছিল। ছেলেটি তার ভার্সিটির প্রফেসর। তেকে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে গিয়েছিল, তবে সেটা স্বীকার করেনি। সময় নিয়েছে। তের মনে নিজের জন্য ভালো ইমপ্রেশনের সৃষ্টি করেছে। তবে গিয়ে সে নিজের মনের কথা সবটা স্বীকার করেছে। তবে সেটা তেই সামনে নয়, বরং তের পরিবারের সামনে। সায়নী নিজের পরিবার নিয়ে সোজা তের বাড়িতে গিয়ে হাজির হয়েছিল। এত সুন্দর একটা প্রস্তাব, এত ভালো পাত্র দেখে কেউ আর না করেনি। তেও আর বারণ করার সাহস পায়নি। তবে মনের মাঝে
তখন রয়ে গিয়েছিল তার স্বামী নামক পুরুষটি, যাকে সে একটা সময় খুব ভালোবেসেছিল। হৃদয়ের গহীনে খুব করে তার জায়গা পাকাভুক্ত করেছিল। কিন্তু আজ যেন সবকিছু ধোঁয়াশা। কিন্তু কার রাতে যেটা হলো সেটা তো তের ভাবনার বাইরে। হ্যাঁ, সে ভালোবাসে, কিন্তু এটা মেনে নিতে পারছে না। বুকের মাঝে অসহ্য জ্বালা হচ্ছে, হয়তো ভয় পাচ্ছে। কিন্তু ভয়টা কি? জাঙ্কুককে হারিয়ে ফেলার ভয়? হ্যাঁ, তাই হবে হয়তো। নয়তো স্বামী নামক ভালোবাসা মানুষের কাছে নিজেকে সঁপে দিতে কার দিতে থাকবে। জাঙ্কুক অপলকভাবে চেয়ে আছে তার প্রেয়সীর পানে। মেয়েটির মুখ যেন জল জল করছে। জাঙ্কুক হাসে, ভাবে ভালোবাসার পূর্ণতা পেলে বসে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। মন বলে হবে হয়তো। আমার বুকের মাঝে থাকতে ভালো লাগছে, তুই বলে সারা জীবন রেখে দিতে পারি। অবশ্য বললে কি, তোর জায়গা আমার বুকের মাঝে। জাঙ্কুকের মুখপানে তাকিয়ে তে আবারও কেঁদে ওঠে। ভয় পায় সে, আবারও হারিয়ে ফেলার ভয়। তবে জাঙ্কুক এটা কেন করলো সে বোঝে না। ভালোবাসা করেছে কি নাকি রাগের বশীভূত হয়ে? কই, ভালোবাসা তো বলিনি কখনো। গতকাল থেকে ফ্যাস ফ্যাস করে কেটে যাচ্ছিস। তুই শুধু কাঁদবি আমার ভালোবাসার যন্ত্রণায়, তবে না বুঝবো আমি পুরুষ হিসেবে পারফেক্ট। কিন্তু না, তুই তো আবার ছোট থেকেই ফিস কাঁদুনি। আমার সাথে এমনটা নাও করতে পারতেন। সমাজ এখন আমাকে তার পুরো কথা শেষ করতে পারে না। তার আগে জাঙ্কুক ছোট্ট একটা চুমু এঁকে দেয় তার উষ্ঠে। মিনমিনি স্বরে ওড়ায়, আমাদের বিয়ে হয়েছে, সব জায়েজ। কেউ তোকে ন্যূনতম অপমান করতে পারবে না, আমি আছি তো। তার আগে বলুন কি প্ল্যান এটা করে? তের কণ্ঠের রাগ স্পষ্ট। জাঙ্কুক হাসে, রাতে মেয়েটির নাকের পাঠা কেমন ফুলে ওঠে। দেখতে বেশ আদরে আদরে লাগে, ভালোবাসতে ইচ্ছে করে। ধর থেকে পেয়েছি, আমার সর্বনাশ করে কি লাভ হলো? কোন অপরাধের প্রতিশোধ নিলেন? কাল আমার বিয়ে ছিল জাঙ্কুক ভাই। জাঙ্কুক এবার তের গলা টিপে ধরে, তবে আলতো ভাবে। মেয়েটিকে কোনো আঘাত করতে ইচ্ছে করে না তার, কিন্তু রাগকেও কন্ট্রোল করতে পারছে না। ওই বিয়ের কথা মুখে আনবি না তে, ভুলে যাস না তুই অলরেডি বিবাহিত। যে বিয়ের সামাজিক মর্যাদা নেই সে বিয়ে কি আদৌ মূল্যবান? সৃষ্টিকর্তার নামে কালেমা পড়ে কবুল বলেছি। স্বয়ং সৃষ্টিকর্তা চেয়েছেন তাই বিয়ে হয়েছে, বাকি সমাজের কে তোয়াক্কা করে? তুই চোখ বড় বড় করে তাকায়, যেন অবিশ্বাস্য কিছু শুনে ফেলেছে। যে ছেলেটা বিয়েটা করতে চায়নি, বিয়ে করবে না ভেবে নানান যুক্তি খাড়া করেছিল, সেই ছেলেটার মুখে এসব কথা শুনে অবাক হওয়াটা স্বাভাবিক। আপনি বিয়েটা মানেন? তে অবিশ্বাস্য কণ্ঠে আওড়ায়। বিয়ে না মানলে তোর সাথে কি করলাম এটা? নাকি তোর বিশ্বাস হচ্ছে না বিয়েটা মেনেছি? আবার প্রমাণ দেখাবো? আমি কিন্তু বেশ মরে গেছি, তুই বললে আরো একবার ট্রাই করতে পারি। বিয়ের কান দুটো যেন ঝাঁঝিয়ে ওঠে। লজ্জা, ভয়, কিছুটা রাগ মিশ্রিত মুখ সে ফিরিয়ে নেয় অপর দিকে। লজ্জা পাচ্ছিস? মন্দ লাগছে না। লজ্জার বাঁধ আরেকটু ভাঙি তাহলে। ভাঙি? আমাকে বাড়িতে নিয়ে চলুন। এমন উত্তরে জাঙ্কুকের মেজাজ বেরিয়ে যায়। কোথায় একটু মিষ্টি কথা বলবে তা নয়, এসব উল্টো পাল্টা কথা বলে মাথা খারাপ করে দেয়। আমি তো ঘর, তোর বর, অন্য বাড়ি গিয়ে কি করবি? খেয়ালই করবেন না। আপনাকে আমি বুঝতে পারছি না। হঠাৎ করে আপনার এই বিয়ে মেনে নেওয়াটা আমার সুবিধা লাগছে না। বুঝেছি, তোর আরো আদর চাই, এই সামান্য তোর মন ভরেনি? এই হা হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। কোন কথার উত্তরে এই ছেলে কোন কথা বলছে? নির্ঘাত পাগলের ট্রেনিং নিয়ে এসেছে বিদেশ থেকে, নইলে মাথাটা পুরোপুরি বিগড়েছে। এবার উঠে বসে, আবারও ফ্রেশ হয়ে শরীরের কামিজটা ভালোভাবে জড়িয়ে নেয়। রুমে আসতেই দেখে জাঙ্কুক শুয়ে শুয়ে ফোন স্ক্রলিং করছে। তে নিজে রুমে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা লক করা। এটা খুলুন। জাঙ্কুক তাকায় তের পানে, মনে মনে ভাবে মেয়েটাকে আর একটু রাগিয়ে দেওয়া যাক। রাগলে মেয়েটাকে বেশ লাগে, এই সুযোগ জাঙ্কুক মোটেও যেতে দেবে না। নিজের ড্রেস নিজে খুলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, আয় আয়, আমিই খুলে দিচ্ছি। একটু আদরও না করে দেবো। তে হত ভিম্বলে নেয় তাকিয়ে থাকে। কোন কথার কি জবাব দিল এই ছেলে? এখন সে পুরোপুরি ভাবে নিশ্চিত এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। রাগে কটমট করতে থাকে সে। আপনি আসলে একটা অসভ্য, সাথে নির্লজ্জ। তোরই তো বলে জাঙ্কুক একটা চোখ টিপ দেয়। তে দীর্ঘ শ্বাস ফেলে, অজানা কোনো কষ্টে বুকটা আবার মোচড় দিয়ে ওঠে। কিন্তু এই ছেলে তো এসব বোঝার নয়। না জানি বাড়িতে কি হচ্ছে। আর স্যার, তিনি কি ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন কারোর সাথে পালিয়েছি, কিন্তু সে তো পালায়নি। এই লোকটা তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তীর ভাবনার মাঝেই জাঙ্কুক তার হাত টেনে নিজের বুকে এনে ফেলে, কপাল এঁকে দেয় ভালোবাসার পরশ। শেষ, নিজের খাইশ মেটানো শেষ, এবার তো যেতে দিন। আর কত? তীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর। তার সাথে আদৌ কি হচ্ছে তার কারণটা বুঝতে পারছে না। জাঙ্কুক তাকে নিজের দিকে টানছে, নিজের কাছে টানছে। এই যেন আনন্দের তেমন যন্ত্রণার, বলা যায় না কখন আবার সে তেকে ছেড়ে চলে যাবে। তখন তে কি করে সামলাবে? তে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জাঙ্কুককে। উচ্চসুক্ত নয়নে বলে, স্পর্শ করবেন না আমাকে, দূরে থাকুন। দূরে তো ছিলাম, কিন্তু তুই ফিরতে বাধ্য করেছিস। তে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি বাধ্য করেছি? তোর অনৈতিক কাজ বাধ্য করেছে।
কোন মেয়ের স্বামী বেঁচে থাকতে আবার বিয়ে করে? বল কোন মেয়ে? জাঙ্কুক এবার একটু থমকে ওঠে, তে আবারও কেঁদে দেয়। তার আসলে এখন কি করা উচিত সে নিজেও বুঝতে পারছে না। বাড়ি গিয়ে বড় আব্বুকে কি জবাব দেবে সেটাও বুঝতে পারছে না। তাই কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে কষ্ট পায়। গিয়ে দাঁড়ায় তেয়ের সামনে, বিনা বাক্যে তাকে করে তুলে নেয়, গিয়ে শুয়ে দেয় বিছানায়, নিজেও তার পাশে শুয়ে পড়ে। তে ওঠার চেষ্টা করলেও জাঙ্কুক তাকে আটকে দেয়। একটা হাত দিয়ে তেয়ের দুটো হাত আঁকড়ে ধরে, বাকি হাতটা তের সুগঠিত ওদরে। জাঙ্কুক তের মুখশ্রীতে গিবাদেশে নিজের অধরের স্পর্শ এঁকে দিতে থাকে। তে চাইলেও কিছু করতে পারে না, সে তো নতুন একটা অনুভূতির জোয়ারে আবারও ভেসে যাচ্ছে। একরকম বরফের ন্যায় জমে যায় সে। জাঙ্কুক হাসকি কণ্ঠে বলে ওঠে, আর একটাবার তোকে নিজের করে পেতে চাইছি, এক্ষুনি, এই মুহূর্তে। এটাই তোর থেকে প্রথম ও শেষ অনুমতি নেওয়া, এরপর থেকে আর অনুমতি নিব না। তে চেয়েও কিছু বলতে পারে না। জাঙ্কুক আর সময় বিলম্ব করে না, হাঁটতে থাকে তেয়ের মাঝে। তে লজ্জায় কুকড়ে ওঠে, আবারও জল গড়িয়ে অনেকটা দূরে এগিয়ে যায়। ভালোবাসার অসহ্য পীড়ায় তে টালমাটাল অবস্থা। স্বামীর এহেন আদরে স্পর্শে সে কেমন কেঁপে কেঁপে ওঠে, কিন্তু বারণ করার কোনো সুযোগ পায় না। ভালো লাগার অসহ্য যন্ত্রণায় সে আবারও জাঙ্কুকের কাছে নিজেকে সঁপে দেয়। জাঙ্কুকও সায় পেয়ে আরও বেশি মত্ত হতে থাকে তেয়ের মাঝে। তেয়ের প্রতি রাগের বহিঃপ্রকাশে ভালোবেসে শোধ করতে থাকে। রিল্যাক্স যান, টেক এ ব্রেথ। বেলা গড়িয়ে সন্ধ্যা, তে এখনো জাঙ্কুকের বুকের মাঝে লিপটে। জাঙ্কুক পরম আবেশে তেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আদরে পরে সে তেও শান্তিতে ঘুম দিচ্ছে। আর কত ঘুমাবি, এবার তো ফিরতে হবে। তে উঠে পড়। নিভু নিভু নয়নে চোখ খুলিতে ফিরে দেখতে পায় জাঙ্কুকের সুদর্শন মুখটি। বুকের মাঝে আবার তোলপাড় শুরু হয়। অনুভূতির জোয়ারে ভালো লাগা ছেয়ে যায়। আমাকে দেখার অনেক সুযোগ পাবি, এখন চল ফিরতে হবে। তে শুকনো ঢোক গেলে অজানা ভয় পায়। বাড়িতে গেলে না জানি তার সাথে আবার কি না হয়। ওদিকে তেগে তখন উঠতে না দেখে জাঙ্কুক বলে ওঠে, এই বাড়িটা পছন্দ, তুই বলে থেকে যেতে পারি। তুই চুপচাপ উঠে পড়ে, শরীরের ব্যথাকে আপাতত সম্পূর্ণ অগ্রাহ্য করে। বাড়িতে কি বলবে, সবাই কি ভাববে, সেসব ভেবে শরীরের ব্যথা যেন কিছুটা লাঘব হয়। সে ফ্রেশ হয়ে অন্য একটা জামা পরে নেয়। জামাটা জাঙ্কুকে এনে দিয়েছিল, কোথা থেকে কিভাবে এনেছিল সেটাতেই জানে না। প্রশ্ন করারও ইচ্ছা হয়নি। আপাতত বাড়ির ঝড়কে প্রতিহত করতে হবে। তে রেডি হয়ে বারবার দেখে জাঙ্কুক রুমে চেঞ্জ করে নিয়েছে। তেকে দেখে জাঙ্কুক বলে ওঠে, পরনের জামাগুলো এখানেই রেখে দে, একটা সময় এসে আমি নিয়ে যাব। তে নিলিপ্ত। জাঙ্কুক আবারও বলে ওঠে, ওখানে গিয়ে তুই একটা কথা বলবি না, যা বলার সব আমি বলবো, কেমন? তে এবার হ্যাসেচক মাথা নাড়ে। জাঙ্কুক বিষয়টা খেয়াল করলো আর ঘাটে না। তেকে নিয়ে বেরিয়ে পড়ে। যথারীতি 1 ঘন্টা ব্যবধানে তারা চৌধুরী নিবাসে পৌঁছে যায়। জাঙ্কুক ধীর পায়ে হাঁটে। তেকে শুরু দেয় তার কদমে কদম মেলাতে। মেয়েটা কেমন অসুস্থ হয়ে পড়েছে। প্রথমবার ভালোবাসার এহেন পীড়া হয়তো নিতে পারেনি, তবে জাঙ্কুকের মনে তার জন্য অনুতাপ নেই। সে তার ভালোবাসায় সিলমোহর দিয়েছে, নিজের করে পেয়েছে মেয়েটাকে। এবার খুব যত্নে আগলে রাখবে। ঠিক তার বুকের মাঝে অন্তর্মহলে প্রবেশ করতেই তারা সকলের গম্ভীর দৃষ্টির সম্মুখীন হয়। জিহাব ছুটে আসেন মেয়েকে মারতে, কিন্তু তার আগে জাঙ্কুক সেই হাত ধরে নেয়। তে ওদিকে ভয়ে কুপড়ে গিয়ে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে নেয়। জিহাব ঝামটা মেরে জাঙ্কুকের হাতটা ছাড়িয়ে নেন। রাগে রিদি করতে থাকে, বেহায়ামি, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? কাল বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলি, একবার আমাদের সম্মানের কথা ভাবলি না? তে চুপ করে আছে। জাঙ্কুক তাকে চুপ করে থাকতে বলেছে। সে অপেক্ষা করছে লোকটা কি বলবে সেজন্য। সোফায় বসে এতক্ষণ বাড়ির দুই কর্তা সবটা দেখছিলেন। কালকের অপমানের চোটে এখনো দুজনের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। জাঙ্কুক, দিকে তুমি কোথায় নিয়ে গিয়েছিলে? বলো, কোথায় নিয়ে গিয়েছিলে? জিন এই কথা শোনার মাত্রই সামনের দিকে অবিশ্বাস্য চোখে তাকালেন। তুমি এসব কি বলছো? আমার ছেলে কেন থেকে নিয়ে যাবে? সেটা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, সে স্বীকার করেছে সবটা। তে তার সাথেই ছিল। আর এবার রেগে গিয়ে ছেলেকে আবার প্রশ্ন করলেন, কেন নিয়ে গেলে? জানো না কাল ওর বিয়ে ছিল? আত্মীয় স্বজন সব থুথু দিচ্ছে, সবাই তো সকাল হতে না হতেই চলে গেছে। এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো ভাবতে পারছো? তোমরা আত্মীয় স্বজন নিয়ে পড়ে আছো, আর তোমাদের মেয়ে যে কিডন্যাপ হয়ে গিয়েছিল সেই খেয়াল আছে? জাঙ্কুকের কথায় সবাই চমকে ওঠে, এমনকি তিনি নিজেও অবাক হয়। জাঙ্কুক সাজিয়ে কিডন্যাপের একটা স্টোরি ক্রিয়েট করে, সেটাই সবাইকে শোনায়। মুহূর্তে সবার রাগে রাগে মুখ কেমন নরম হয়ে যায়। যে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তবে সবার মাঝে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছেন, তার কেমন সন্দেহ হচ্ছে। এত কিছু হয়ে গেল, তুমি জানাবে না একবার? আমরা পুলিশের সাহায্য নিতাম, আমি ছিলাম ওর সাথে। ছোট আব্বু, পয়সা দরকার হতো না কেন? তুই কি ওর গার্ডিয়ান? জিনের প্রশ্নে জাঙ্কুক জবাব দেয়, ইয়েস, আমি ওর হাজবেন্ড। জাঙ্কুকের এতক্ষণের কথায় যতটা না অবাক হচ্ছিল, এখন কথায় সবাই যেন অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল।
তে কেমন কেঁপে উঠল, তবে অজানা ভালো লাগাতে মনে দোলা দেয়, সেই সঙ্গে ভয় পায় কিছুটা। এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তে, রুমে যা। জাঙ্কুক তের উদ্দেশ্যে কথাটা বলে। সবাই জাঙ্কুকের পানে চেয়ে আছে। তে শরীরটা ভালো লাগছে না বলে সে চলে যায় রুমে। তবে জাঙ্কুকের কথায় তার ভিতরটা কেমন প্রশান্তিতে ভরে যায়। লোকটা তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিল, এই যেন স্বর্গসুখ পাওয়ার সমান। তে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুক। গ্রামে ঘটে যাওয়া সেই ঘটনা সবাইকে বলে। সবাই শুনে তো অবাক, তবে রেগে যান জিন। তিনি এই বিয়ে কিছুতেই মানবেন না। তিনি বলে ওঠেন, কালকে একটা ডিভোর্স ফাইল করাবো, তারপর তেকে আবার বিয়ে দেবো। বিয়েটা হয়ে গেছে না, কিছু করার নেই। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু দুজনের বিয়ে সকলের অনুপস্থিতিতে হয়েছে, তাই ধুমধাম করে দুজনের বিয়ে আবার দেওয়া হবে। তবে জিন মনে মনে মোটা সন্তুষ্ট না এই বিয়ে নিয়ে। শরীরে অসহ্য ব্যথা যন্ত্রণায় রুমে গিয়ে চেনা জানা নরম বিছানায় গায়ে হৃদয়তে কিছুক্ষণের মধ্যে জিন তার রুমে আসে এবং তেকে কিছু কড়া কড়া কথা বলে ওঠে। সে কিছুতেই জাঙ্কুকের সাথে এই মেয়ের বিয়ে মানবে না। সে অনেক কিছু শুনিয়ে তারপর তে রুম থেকে বিদায় হয়। এদিকে তে একেবারে ভেঙে পড়ে কান্নায়। এদিকে জাঙ্কুক সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তে রুমের সামনে গিয়ে বেশ কয়েকবার কল করে তাকে, কিন্তু তে বারবার সেই কল কেটে দেয়। বেশিবার চেষ্টার পরে জাঙ্কুক এবার হুমকিমূলক মেসেজ করে, এখনই দরজা না খুললে আমি ভেঙে ফেলবো তে, আমার ধৈর্যের পরীক্ষা নিবি না। মেসেজটা দেখে তে শুকনো ঢোক গেলে দরজা খোলার ইচ্ছা না থাকলেও খুলে দেয়। জাঙ্কুক ধীর পায়ে রুমে ঢোকে, চোখে রাগ আর মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। তবে সেসবে তেরে খেয়াল নেই, সে নিজের দৃষ্টি ফ্লোরের পানে আবদ্ধ রাখে। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে দেখে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে রুমের মধ্যে। তে একরকম তাণ্ডব চালিয়েছে রুম জোরে। জাঙ্কুক দরজা লক করে তের সামনে দাঁড়ায়। তের থুতনি ধরে উপরের দিকে তুলে মুখটা কেটে কেটে মুখের কি একটা অবস্থা করেছে। জাঙ্কুকের বুকটা ধপ করে ওঠে, অজানা শঙ্কায় কেঁপে ওঠে সর্বাঙ্গ। কি হয়েছে জান, আমাকে বল। কষ্ট হচ্ছে তোর? ঘরের এই অবস্থা কেন করেছিস? তে কোনো উত্তর দেয় না। জাঙ্কুক কথা না বাড়িয়ে খাবার নিয়ে আসে, তেকেও খাইয়ে দেয়। তে চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষে জাঙ্কুক আবার প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলবি না? চলে যান এখান থেকে, মানি না আপনাকে স্বামী হিসাবে, আমাকে আমার মতো ছেড়ে দিন। তের ভাঙা ভাঙা কণ্ঠে বলা কথাটা জাঙ্কুকের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে। সে তেকে জড়িয়ে ধরে বলে, তোর থেকে দূরে যাওয়ার শক্তি আমার নেই, যদি তেমনটা হয় মেয়ে দিস আমাকে। তে ধাক্কা মেরে সরিয়ে দেয় জাঙ্কুককে। যেটা চেয়েছিলেন সেটা তো পেয়ে গেছেন, ভোগ করেছেন আমাকে, তাহলে আর কি চাই? কথাটা কিছুটা চেঁচিয়ে বলল তে, তবে জাঙ্কুক শান্ত শান্ত কণ্ঠে জবাব দেয়, সারা জীবন তোকে চাই, নিজের করে, সব সময় সর্বক্ষণ। তে মুখ সরিয়ে নেয়, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু চাইলেও কিছু করতে পারছে না। চলে যান, আমাকে আমার মতো থাকতে দিন। জাঙ্কুক তেকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। তে ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়াতে পারে না। জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দেয়। আজ আমি এখানেই থাকবো, জীবনের বাকিটা সময় আমি তোর সাথেই থাকবো। বিয়ে হয়েছে আমাদের, আমার অধিকার আছে। তুই বললেও আমি দূরে যাব না, তোকেও যেতে দেবো না। তুই ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। জাঙ্কুক তাকে আরও নিজের সাথে মিশিয়ে নেয়, কানের কাছে ফিসফিসিয়ে বলে, এত নড়লে কিন্তু আমি কন্ট্রোললেস হয়ে যাবো জান, তখন কিন্তু অনুমতির প্রয়োজন হবে না আমার, তাই ঘুমা। তুই আর কিছু বলে না, কাল থেকে তো জাহান্নামের জীবন শুরু হবে। আজকে শেষবার না হয় স্বামীর সান্নিধ্য থাকলো, এটাই অনেক পাওয়া। তুই শান্ত হতে দেখে আসে জাঙ্কুক, তুই আমার জীবনের অনেক সাধনার্থী, তোকে ছাড়া মরে যাব। এতটা কাছে আসার পরে তোকে ছেড়ে থাকা মানে নিজেকে আগুনে বিসর্জন দেওয়া। আমাকে ছেড়ে দিস না তে, প্লিজ, তোকে অনেক ভালো রাখবো। তুই সবটাই শুনলো, কিন্তু পারবে কি এই ভালোবাসা ধরে রাখতে? নাকি জিনের কুরুচিকর চিন্তার কাছে সে সবটা হারিয়ে ফেলবে? কি হবে পরিণতি? সারা রাত যেন শান্তির ঘুম ঘুমিয়েছে তে। জাঙ্কুকের বুকে একরকম লিপটে ছিল, আর জাঙ্কুক সে তো সারা রাত প্রেয়সীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রাত কাভার করেছে। ফলস্বরূপ দেরিতে ঘুম ভাঙে তার। ঘুম ভেঙে সে নিজেকে তের রুমে আবিষ্কার করে। ঘুম ঠিক মতো না হওয়ার কারণে মাথাটা কেমন ঝিমঝিমিয়ে ওঠে। সে আশেপাশে তের উপস্থিতি লক্ষ্য করে না, তাই একেবারে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমের পরিবেশ কেমন গুমট বর্ণ ধারণ করে আছে, তবে জিনের ঠোঁটে কেমন মিটিমিটি হাসি। তবে সেটা খুব গাঢ় দৃষ্টিতে লক্ষ্য না করলে কারো ধরায় আসা যাবে না। তিনি মনের সুখে কাজ করে যাচ্ছে। ড্রয়িং রুমের সোফায় জাঙ্কুকের বাবা আর তের বাবা। জাঙ্কুক গিয়ে সোফায় গিয়ে বসে। জিহাব রান্নার ঘর থেকে এসে শুধালো, এখন কি নাস্তা করবে জাঙ্কুক, নাকি দুপুরের খাবার একেবারে খাবে? তে কোথায়? এহেন প্রশ্নের অন্য উত্তরে জিহাব বেগম নিজ স্বামীর পানে তাকালেন। জিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলেন, তুই তো ভার্সিটিতে গেছে, আমার মনে হয় সাইনের সাথে কথা বলবে। ছেলেটা কত ভুল বুঝলো তাকে, সব তো মিটিয়ে নিতে হবে তাই না? নিজের মায়ের এহেন বাক্যে জাঙ্কুকের মেজাজ বিগড়ে যায়।
সে সোফা থেকে উঠে বসে, হিসিয়ে বলে, মিটিয়ে নেবে মানেটা কি? তোমরা জানো না ওর বিয়ে হয়ে গেছে? আমরা জানলে কি হবে বাবা? তুই নিজেই তো এই বিয়ে মানে না। সে আজ সবার সামনে বলে গেছে এই কথা। জাঙ্কুকের বুকটা কেমন থপ করে ওঠে, প্রশ্ন করে নিজেকে, তুই সত্যিই কি এই বিয়েটা মানে না? জাঙ্কুক ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে, এই কথা তুই বলেছে? হ্যাঁ, শুধু তাই নয়, আরও বলেছে তোকে ডিভোর্স দেবে। যদিও সে এই বিয়েটা মানে না, তবে ফর্মালিটি পূরণ করবে আর সায়নাকে বিয়ে করবে। জাঙ্কুক যেন বাকরুদ্ধ হয়, যাকে হারিয়ে ফেলার ভয়ে সে এত কিছু করলো, এমনকি নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে জোর করে না, সে কিছুতেই তেকে হারিয়ে যেতে দেবে না, কোনোদিন না। জাঙ্কুক পিছু ঘুরে বাইরে যাওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু বাদশাহেন তার বাবা, কোথায় যাচ্ছ তুমি? তের ইউনিভার্সিটিতে। সেখানে কি তোমার কাজ কি? সেটা আমি বুঝে নিচ্ছি। আমি বুঝে নিচ্ছি বললেই তো আর হবে না। বিয়ের 3 বছর পর এসে তুমি বলবে তোমাদের একটা সময় বিয়ে হয়েছিল, তুমি এই বিয়ে মানো, সেটা তো আর হবে না। তাছাড়া তে তোমাকে নয়, বরং সায়নাকে পছন্দ করে। জোর করে কাউকে আটকে রাখা যায় না, বিশেষ করে জোর করে সংসার হয় না। আমার লাইফ আমাকে বুঝতে দাও আব্বু, তোমার লাইফে আমি হস্তক্ষেপ করছি না, কিন্তু যদি তুমি তের সাথে কোনো রকম জোরাজোরি করো, সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। এমনি তো কার একটা খারাপ ঘটনা ঘটেছে, তে কিডন্যাপের খবরে পড়েছে, তুমি ওকে বাঁচিয়েছো, তাই তোমার কাছে আমরা থ্যাঙ্কফুল। কিন্তু এর থেকে বেশি কোনো সহানুভূতি তুমি আশা করো না, কারণ তে এখানে যেটা বলবে সেটাই হবে। তে যদি আমাকে চুজ করে দেবে তো তাকে আমার হাতে তুলে নির্দ্বিধায় দেবো, তবে সেটা যদি সে মন থেকে চায় তবে, কারণ ইতিমধ্যে তার মনের খবর জেনে গিয়েছি আমরা। তাই চাপ সৃষ্টি করে কোনো কিছু হাসিল করতে চাইলে আমরা সেটা মেনে নিব না। জাঙ্কুক যেন মেজাজ হারাতে বসেছে, তবুও কোনো মতে বলে উঠল, ছোট আব্বু, ছোট মা, তোমরা কি চাইছো? কালকে তো সবাই কত খুশি ছিলে, আজ কেন তাহলে এমন দৃঢ় আচরণ করছো? জাঙ্কুকের কথায় জিওব একটু নড়ে চড়ে দাঁড়ালেন। সুগা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ভাইপোর সামনে গিয়ে বললেন, বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তাহলে কেন এমনটা করছো? আমরা তো এখনো রাজি জাঙ্কুক, কিন্তু আমার মেয়েটা তো তোকে চাইছে না। ও একটা মাথা মোটা, বোঝে কম, তাই চাইছে না, কিন্তু মনে মনে ঠিক আমাকে স্বামী হিসেবে মেনে নিয়ে বসে আছে। যদি তেমনটাই হতো তাহলে আমরা সেখানে রাজি, সেখানে ও নিজেও রাজি হয়ে যেত। জাঙ্কুকের রাগ তরতর করে বেড়ে যায়, মেয়েটির প্রতি তীব্র অভিমান জন্মায়। একটা বার সুযোগ দিলে কি হয়? সে কি মেয়েটাকে অসুখী রাখতো, নাকি ভালোবাসতো না? যদি ভালোই না বেশি থাকে, তাহলে সম্পর্কের গভীরতায় কেন সে নিজে থেকে জাঙ্কুককে কাছে টেনে নিয়েছিল, কেন নিজের মাঝে জড়িয়ে নিয়েছিল মধুর অনুভূতির ন্যায়? সেটা কি মিথ্যে? হতেই পারে না। জাঙ্কুক একটুও বিশ্বাস করে না। সে বুঝেছে তে তাকে ভালোবাসে, তার প্রমাণও অনেক গভীরে পৌঁছে বুঝেছে। তাহলে মুখে কেন বিরূপ কথা? এর কি কারণ? সে কি কাউকে ভয় পাচ্ছে? কিন্তু কাকে? জাঙ্কুক নিজ মনে প্রশ্নগুলো করে থামে। তের মুখের কথার অনুভূতি সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, সে প্রথমবার জোর করে তাকে কাছে টেনে নিয়েছিল, কিন্তু পরের বার তে নিজে সায় দিয়েছিল, অনেকটা গভীরভাবে জাঙ্কুককে আঁকড়ে ধরেছিল। নিজে থেকে প্রথমবারের মতো জাঙ্কুকের কাছে নিজের সর্বশেষ হপে দিয়েছিল। তাহলে কেন সে জাঙ্কুকের সাথে থাকতে চাইছে না? সাওয়ানুকে ভালোবাসে বলে? জাঙ্কুকের কাছে এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, আমি জোর করেছি বলে কি তার এত অভিমান হয়েছে? হতেই পারে। যদি তেমনটাই হয়, এই জাঙ্কুক তার প্রেয়সীর কাছে মাফ চেয়ে নেবে, সহস্রবার নিজের করা অপরাধের কথা স্বীকার করে নেবে, তাও থেকে ছাড়বে না। তেকে তার চাই, মানে তেকেই তার চাই। জাঙ্কুক প্রবল রাগে গড়গড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মিনিট 10-এর মাঝে জাঙ্কুক পৌঁছে যায় তের ভার্সিটিতে। পৌঁছে তার প্রথম সাক্ষাৎ হয় নিজের বোনের সাথে। তার বোনের মাধ্যমে জানতে পারে তে আছে এখন সায়নের কেবিনে। রাগে শরীরের রগ ফুলে ওঠে, শরীর থরথর করে কাঁপতে থাকে। জাঙ্কুক দোতলায় গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে সায়নের কেবিনের হদিশ পেয়ে যায়। কোনো অনুমতির তোয়াক্কা না করে সে হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করে, আর গিয়ে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সায়নের 2 হাতের ভাঁজে তের হাত জোড়া, দৃষ্টি একে অন্যের মাঝে। জাঙ্কুক হ্যাঁচকা টানে সায়নের হাত থেকে তেকে ছাড়িয়ে আনে। তে ভূত দেখার মতো চমকায়, ভয়ে তার উষ্ঠজোড়া তীর করে কাঁপতে থাকে। সে শুকনো ঢোক গেলে জাঙ্কুকের কঠিন দৃষ্টির পানে নিজের দৃষ্টি বজায় রাখতে পারে না। কি হবে এবার? জাঙ্কুককে কোনো কঠোর শাস্তি দেবে? তে আমার স্ত্রী, ওর থেকে দূরে থাকুন। পারিবারিক চাপে তে বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু আমি ওর স্বামী এসে গেছি, তাই আপনাকে বিয়ে করার কোনো কারণ দেখছি না। জাঙ্কুক কথাগুলো বলে থামে। তে মাথা নিচু করে রেখেছে, হাত এখনও জাঙ্কুকের হাতের ভাঁজে। সায়ন সেদিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে, আমার অনুভূতি নিয়ে না খেললেও বাড়তিতে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর তুমি আমার সাথে। বাকিটা সায়না বলতে পারে না, তার চোখ কেমন সিক্ত হয়ে আসে। মেয়েটাকে সে সত্যিই ভালোবেসেছিল, কিন্তু এমন কিছু সে আশা করেনি। এইদিকে তে অনুশোচনায় ভুগে।
তার আসলে নিজের দোষটা কোথায় সে নিজেও বুঝে উঠতে পারছে না। কিন্তু জাঙ্কুকের সাথে সম্পর্ক এতটা গভীরে যাওয়ার পর সে অন্য কাউকে বিয়ে করার স্বপ্নও দেখতে পারে না। আবার জিনের জন্য জাঙ্কুককে ধরেও রাখতে পারবে না। ভদ্র মহিলা সকালেও তেকে শাসিয়েছে, সেই কথা ভেবে তে কেঁপে ওঠে। জাঙ্কুক তের ভাবনার মাঝে তের হাত ধরে তিনি নিয়ে বাইরে যায়। ওই সাইন ওর হাত ধরে দাঁড়িয়েছিলিস তাই না? আমাকে ডিভোর্স দিবে তাই তো? ওকে বিয়ে করবি? চল তোকে বিয়ে করাচ্ছি, জন্মের মতো বিয়ে করে দেবো আজ। তে ভয় পায়। জাঙ্কুকের রক্তিম চোখের পানি ভুলেও তাকাতে পারে না। ওইদিকে জাঙ্কুক টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তেকে। ক্যাম্পাসের সবাই তাদের দুজনের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক তার বাহন ছুটিয়ে নিয়ে চলে যায় শহরের বাইরে। ঘন্টা দুয়েক সময় নিয়ে বেশ জোরেই ড্রাইভ করে গাড়ি থামায় নির্জন এক জায়গায়। জাঙ্কুক এক ঝটকায় নিজের কোলের উপর তেকে বসায়, মিলিয়ে দেয় তের উষ্টে নিজের উষ্ট দেয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে থাকে, উষ্ট জোরে ক্ষত বিক্ষত করে। তে সবটা সহ্য করে নেয়, ভেবে নেয় এটাই তার প্রাপ্য। জাঙ্কুক বেশ অনেকটা সময় পরেই তেকে ছাড়ে। তের অধর কেটে রক্ত ঝরছে, তবুও তে আজ নির্লিপ্ত। তার এই নির্লিপ্ততা জাঙ্কুককে আরো আগিয়ে দিল। ওই ছেলের হাত ধরেছিলিস, শাস্তি দিয়ে আজকে দ্বিতীয়বারের মতো বাসর এখানে সেরে ফেলি, এটাই চাস? জাঙ্কুকের কথা নিভু নিভু নয়নে তাকায় সে এবার ঠুকরে কেঁদে ওঠে। জাঙ্কুককে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়, ভুলে যায় নিজের বড় মায়ের কথা, ভুলে যায় দিন দুনিয়া, শুধু স্বামীর বুকের মাঝে নিজেকে সঁপে দেয়। মনের সমস্ত কষ্টগুলোকে অশ্রু হিসেবে বিসর্জন দিয়ে দেয় জাঙ্কুকের বুকের মাঝে। জাঙ্কুকও আগলে নেয় নিজের প্রিয়তমাকে, চুলের মাঝে অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিতে থাকে। ধরনীতে সন্ধ্যা নেমে এসেছে ইতিমধ্যেই। এখনো শহরের বাইরে গাড়ির মধ্যে আবদ্ধ তে আর জাঙ্কুক। তে জাঙ্কুকের কোলের উপরে বসে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক প্রেয়সীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে অপলকভাবে। মাঝে মাঝে চুলের ভাঁজে বিলি কেটে দিচ্ছে। অজানা ভয়ে মাঝে মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে নিজের মাঝে। সময় কতক্ষণ পেরিয়েছে সেই হিসাব নিয়ে জাঙ্কুকের। তবে বাড়ি থেকে বেশ অনেকবারই কল এসেছে। সবচেয়ে বেশি কল এসেছে তার মায়ের ফোন থেকে। নিজের মায়ের এহেন নতুন রূপ জাঙ্কুক বোঝে না। তবে বেশ কয়েকবার জাঙ্কুকের বাবা কল দিয়েছে। জাঙ্কুক বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে, তুমি মেয়েটাকে নিয়ে কোথায় গিয়েছো? তাড়াতাড়ি তেকে নিয়ে ফিরে আসো। সে যদি তোমার সাথে থাকতে চায় তবে আমরা এগোতে পারবো। দেখো জাঙ্কুক, জোর করে কিছু হয় না। জীবনটা শুধু তোমার একা নয়, এখানে তের জীবনও জড়িত। ওর চাওয়া পাওয়াটাও তো জরুরি তাই না? তে আমাকে ভালোবাসা আব্বু, এটা আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস আর বাস্তবতা তো ঘৃণাও হতে পারে তাই না? সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে কেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে বলো? জাঙ্কুক কলটা কেটে দেয়। তার এসব শুনতে একটুও ভালো লাগছে না। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। পড়ে থাকা তেকে আর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সে। কেন দূরে যেতে চাইছিস? কেনই বা এমন বিহেভ করছিস? কি চাইছিস তুই? আমি তোকে বুঝতে পারছি না তে, একটুও বুঝতে পারছি না। তবে এই বোঝা না বোঝার মাঝেও আমি তোকে মোটেও ছাড়বো না। তোর অস্তিত্বে আমি নিজেকে মিশিয়ে নিয়েছি। কি করে আলাদা করে নিজেকে? আমি মরে যাবো তে, সত্যি বলছি মরে যাবো। তে সবটাই শোনে। ফোনের রিংটোনেই তার ঘুম হালকা হয়ে এসেছিল। জাঙ্কুকের কথা শুনে তার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে এভাবে সময়কে থামিয়ে দিতে, কিংবা জাঙ্কুককে নিয়ে দূরে কোথাও চলে যেতে। কিন্তু তার বড় মায়ের নিকৃষ্ট ভাবনার কাছে তার ভালোবাসার জোরে বুঝি ফিকে হয়ে পড়েছে। সে বড়ই দুর্বল হয়ে পড়েছে। এই মাঝে সে পারছে না জাঙ্কুককে দূরে সরিয়ে দিতে, না পারছে তাকে নিজের সাথে বেঁধে নিতে। এর থেকে মৃত্যু বুঝি কম কষ্টের ছিল। তীর চোখ বেয়ে অশ্রুরা ঝরে পড়ে অবাধে। জাঙ্কুকের শার্ট ভিজে যায় তাতে। বুকের কাছে ভেজে গেছে অনুভব হতেই জাঙ্কুক ভাবনা থেকে বেরিয়ে আসে। ব্যথিত নয়ন জোড়া নিয়ে তীর মুখটা নিজের হাতের আদলে নিয়ে আসে। কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বলবি না? আপনি আমাকে ভালোবাসেন নিজের থেকেও বেশি। তাহলে একটা অনুরোধ রাখবেন? তো সব অনুরোধ রাখবো, শুধু তোর থেকে দূরে যাওয়া বাদে। তে চুপ হয়ে যায়। সে তো দূরেই চলে যেতে চায়। চুপ কেন? দূরে চলে যেতে চাইছিস তাই না? জাঙ্কুক তাচ্ছিল্য স্বরে কথাটা বলে। তে মাথাটা নামিয়ে নেয়। জাঙ্কুক আবারও বলে ওঠে, আমরা আমাদের সম্পর্ককে অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছি তে, সেখান থেকে কি পিছিয়ে আসা সম্ভব? তুই পারবি আমার জায়গা অন্য কাউকে দিতে? মাঝে আমি তোকে জোর করেছি, কিন্তু আমি তোকে নিজের কাছে রাখতে এটা করতে বাধ্য হয়েছি তে। আমি তোকে ভালোবাসি। শুধুমাত্র তোর বিয়ের খবর শুনে আমি কিভাবে ছুটে এসেছি তোকে বোঝাতে পারবো না। আমার ভিসার মেয়াদ শেষ হয়নি তখনও। কিভাবে যে এসেছি সেটা আমি আর আল্লাহই জানেন। তুই জাঙ্কুকের সব কথা মন দিয়ে শুনে মনের মাঝে ভালো লাগার ডানা মেলে উঠতে থাকে। আবার তো ভালোবাসা আবারও মাথা চাড়া দেয়। কিন্তু পথের কাটাও যেন ভালোবাসার রাস্তায় বাধা সৃষ্টি করে। তোকে অনেক কিছুই বলার আছে রে, কিন্তু এখন বলবো না, পরে একটা সময় বলবো। আমার মনের গহীনে থাকা তোর জন্য ভালোবাসার উৎসের কথা বলবো।
আপনি অপাত্রে নিজের ভালোবাসা দান করেছেন। আপনার ভালোবাসার বোঝা বইবার মতো ক্ষমতা আমার নেই। ভালোবাসার বোঝা পাওয়ার দরকার নেই, আমার বোঝা বইলেই হবে। জাঙ্কুকের এহেন কথায় তীর কান দুটো ঝাঁঝিয়ে ওঠে, মনে মনে বলে অসভ্য। জাঙ্কুক টুক করে তীর অধরে চুমু খেয়ে নেয়। এহেন কাজে বেশ হতভম্ব হয়, ভাবে বিদেশ থেকে এসে লোকটার কি ভালোবাসা উঠতে পড়ছে নাকি। কথায় কথায় শুধু রোম্যান্স, এর জন্য তীর হৃদয়কে সামলাতে যে কত কসরত হতে হচ্ছে সেটা কি এই ছেলে বোঝে না। অসভ্য বলছিস তাই তো? বল বল, আমি তোর কাছে অসভ্য হতেই পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। বউয়ের কাছে সব পুরুষই সবসময় অসভ্য হয়। অসভ্য না হলে রোম্যান্স তো হবে না। তুই তো শুধু এনজয় করিস, আমার ভালোবাসা আদর যন্ত্রণা সবটাই চুপচাপ সহ্য করে নিস। আমার মুখে বলিস এই মেয়ে মানিস না। ওই জন্য কবিরা বলে গেছেন, মেয়েদের মন বোঝা দেয়, তাদের মনে এক মুখে এক। তবে আমি তোর মনের অবস্থা বুঝে নিয়েছি, তাই তো এতটা ডিসপাইট তোকে ভালোবাসার জন্য, নিজের মাঝে বারবার তোকে সিক্ত করার জন্য। কিন্তু তুই সব বোঝা নাটক করিস, মির্জাফরের মতো ব্যবহার করিস আমার সাথে। ঠিক আছে, কোনো ব্যাপার না, শুধু আমাকে মেনে না ফেললেই হলো। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোকে ভালোবাসবো, তোকে ছাড়ছি না। এত সুখ আমার, কিন্তু ভাগ্য যে অন্য কিছু লিখে রেখেছে। কি বিবের করছিস? সত্যি কথা বললাম তো আমি। জানি না। জাঙ্কুক আরো একটু নিজের কাছে টানে তেইকে, একটা বার নিজে থেকে কাছে টেনে নিয়ে ভালোবাসায় ভরিয়ে রাখবো। জাঙ্কুক তেইকে নিয়ে যখন বাড়িতে ফেরে তখন রাত্রি 8টা। অন্তর মহলে প্রবেশ মাত্রই জাঙ্কুকের পা থমকে যায়, চমকে থাকার সম্মুখে। এর অবস্থাও তাই। জাঙ্কুক বলতে একে অপরের মুখপানে তাকিয়ে আবার সামনে তাকায়। যিনি রক্তিম বর্ণ ধারণ করা মুখশ্রী নিয়ে গিয়েছেন তাদের দিকে। তবে জিন তাকে অবাক করে দিয়ে তার দিকে ফিরে মিষ্টি একটা হাসি উপহার দেয়। এই হাসির মাঝে রহস্য কিছুটা হলেও বুঝতে পারতে জিন তীর হাত ধরে সোফায় বসা সায়নাদের কাছে নিয়ে যায়। ওদিকে ছোট মায়ের পাশে ভয়ে যুবথুবু হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের বোন। এই নিন, আমাদের মেয়ে এসে গেছে। সায়নার মা মুখটা যেন ঝামটা দিতে গিয়েও দিলেন না। ছেলের পানে তাকিয়ে তিনি দমে গেলেন কিছুটা। সায়না চোখ দিয়ে ইশারা করে তার মাকে চুপ থাকতে। একমাত্র ছেলের জোড়াজোড়ি দিয়ে তিনি এসেছেন, না হলে কোন বিবাহিত মেয়েকে কেন তার ছেলের জন্য নিতে চাইবেন? সায়নার মা সকলের সামনে বলে উঠলেন, দেখুন, আমরা এখানে নাটক করতে আসিনি। এমনি তো আপনাদের মেয়ের জন্য অনেক নাক কাটা গেছে আমাদের, তো দ্বিতীয়বার নাক কাটাতে আবার কেন আসলেন? আপনাদের নিশ্চয়ই দাওয়া দিয়ে ডাকা হয়নি। জাঙ্কুকের এই অপমানমূলক কথায় সকলের চোখ যেন কপালে উঠে গেল। তিনি নিজের বাক্য আর পূরণ করলেন না, হিসিয়ে বলে উঠলেন, দেখুন, নিজের ছেলের মুখে লাগাম টানতে বলুন, আমরা এখানে নাটক করতে আসিনি। একথা সে আর এই মেয়ে মিলে অন্যায় করেছে, আবার বড় বড় কথা বলে কোন মুখে? অন্যায় করেনি, বিয়ে করেছি। বিয়ে করা বুঝি অন্যায় কাজ? আমি তো এতদিন জেনে এসেছি বিয়ে একটি হালাল কাজ। অন্যায় কাজ কবে থেকে হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে। সাইনুর নিজের পরিবার নিয়ে এখানে আগমনের কারণটা সে বোঝে, তাই তো বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। সে তো ভেবেছিল জাঙ্কুকের থেকে দূরে থাকতে হলো সায়নাকে হয়তো বিয়ে করতে হবে না, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল। এবার হয়তো তার হাতের বাইরে চলে যাবে সবটা। জাঙ্কুককে সত্যি তার মনের ভয় কেড়ে নেবে তার থেকে। সায়নার নজর তের পানে সীমাবদ্ধ। তে কোনো কারণে ভয় পাচ্ছে, কিন্তু সেই ভয়ের কারণটা সায়না বুঝতে পারছে না। তবে এটা বেশ ভালো করেই বুঝেছে, এই জাঙ্কুক তাকে জোর করে নিজের কাছে রাখতে চাইছে। তে কখনোই এই সম্পর্ক মানে না। মানে কি আর তাকে বিয়ে করতে রাজি হতো? কখনোই না। জাঙ্কুক, হচ্ছেটা কি? জাঙ্কুকের বাবা উচ্চস্বরে বলে উঠলেন, ওনারা আমাদের বাড়িতে কেন এসেছেন? আমি ডেকেছি তাই, উত্তর দিল সুগা। দেখো জাঙ্কুক, ভুল তো একটা হয়েই গেছে, আর তেও তো তোর সাথে সংসার করতে চাইছে না। আর এটা একটা অ্যাক্সিডেন্ট, তোদের হাতেও কিছু ছিল না। তাই কি? জাঙ্কুকের কণ্ঠে যেন পূর্বের থেকে দ্বিগুণ তেজ ফিরে আসে। বলো, তাই কি সেজন্য আমার থেকে কেড়ে নিয়ে এই সায়নের জীবন সাজাতে চাইছো? বলো। জাঙ্কুকের কথায় সায়নের রাগ মাথাচাড়া দিল। সে চুপচাপ সবটা শুনে নেয়। সে তাকে ভালোবাসে, তাছাড়া সবটা যখন শুনেছে তখন তার আর আপত্তি নেই। সহবত ভুলে যেও না জাঙ্কুক, নিজেকে সংযত রাখো। সম্পর্ক উনি তোমার চাচা হন, ওনার সাথে গলা নামিয়ে কথা বলো। সম্পর্ক উনি আমার শ্বশুরও হন, ওনাকেও সেটা মনে করে দাও আব্বু। আপনাদের কথা যদি তেকে নিয়ে হয় তাহলে বলবো আপনারা আসতে পারেন। তে আমার ওয়াইফ, ওকে আমি ছাড়ছি না। সেটা তেকে ডিসাইড করে দিন মিস্টার জাঙ্কুক। আপনি একতরফা সবটা বলে গেলেই তো সেটা হবে না। জাঙ্কুকের এই মুহূর্তে ইচ্ছে করছে বাড়ির সব কিছু ভেঙে ফেলতে আগে, কিন্তু নিজেকে সংযত রাখছে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তেকে বলে উঠলো, তুই কি চাস? তুই এতক্ষণ ফ্লোরে তাকিয়েছিল। জাঙ্কুকের কথায় সে মুখ তুলে তাকায় জাঙ্কুকের পানে, কিন্তু জাঙ্কুকের পেছনে থাকা জিনের রহস্যময়ী বাঁকা হাসি যেন তার সমস্ত সাহস কেড়ে নেয়। পাশে দাঁড়ানো তার মা আর বাবা পানে তাকায় সে। দুজনকে একসাথে কতই না সুন্দর লাগছে। এখন যদি তাদের বিচ্ছেদ হয়, না না, তুই এটা হতেই দেবে না। নিজের জীবন সাজাতে সে তার মা আর আব্বুকে কঠিন পরীক্ষার মাঝে ফেলবেন না, কখনোই না।
আমি কিছু জিজ্ঞাসা করেছি তে। পুনরায় জাংকুকের কণ্ঠস্বরে তের ধ্যান ভাঙে। সে জাংকুকের পানে তাকিয়ে বলে, আমি আপনার সাথে থাকতে চাই না। আই ওয়ান্ট ডিভোর্স অ্যান্ড লিভ মি। জাংকুক তে বলে এবার চেঁচিয়ে ওঠে। মেয়েটাকে এত বোঝালো সে, এত কথা বললো, তাও এই মেয়েটা কেন বুঝলো না? জাংকুক, আমার মেয়ের উপর একদম চিৎকার করবি না। সে তো চাইছে না তোর সাথে থাকতে। জাংকুক ধীর পায়ে তের নিকট যায়। তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আঁকড়ে ধরে তের দু হাত। জাংকুকের এহীন কাজে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়। তের চোখ বেয়ে অশ্রুরাজ হয়ে পড়ে, তবুও সে নিজেকে সামনে নেয়। আজ তার পরীক্ষা, কঠোর পরীক্ষা। তাকে সব সামলাতে হবে। আমি জানি তুই আমার উপর রেগে আছিস। আমি কাজই করেছি এমন, বাট বিশ্বাস করতে আমি তোকে ভীষণ ভালোবাসি। এমনটা কেন করছিস? একটাবার আমাকে সুযোগ দে, প্লিজ দে। কথাটা বলি জাংকুক তের ওদের জড়িয়ে ধরে। তে শব্দ করে কেঁদে ওঠে। ভালোবাসার মানুষকে এমন করে পোড়াতে তার একটু ইচ্ছে করছে না। বুকের মাঝে অসহ্য জ্বলনের সৃষ্টি হয়। জাংকুকের এহেন কাজে সায়ন এবার রেগে হুড়মুড়িয়ে উঠে বসে। জোরপূর্বক জাংকুককে ছাড়িয়ে নিতে যায়, কিন্তু আটকে দেয় তার বাবা। ছি ছি ছি, বাড়ি ভর্তি লোকের সামনে এসব কি নোংরামো হচ্ছে শুনি? ভাইজান, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের বুঝি আপনারা সহবতটুকু শেখাননি? এসব কি ছোট বড় কাউকে মানে না, না জানি আড়ালে কি সব করে বেরিয়েছে। দেখুন আপনার মেয়ে এই ছেলের সাথে রাতে কাটিয়ে এসেছে। ছি। মা চুপ করো প্লিজ। আঙ্কেল, আপনি জাংকুককে ধরুন। ওনার কাছে আমার মোটেও ভালো লাগছে না। তের সাথে আমার বিয়ে হবে, তাহলে সে কেন এসব করবে, তার সবার সামনে দাঁড়িয়ে? সায়নের কথায় এবার জাংকুকের বাবা চুপ হয়ে যায়। ছেলের পানি ব্যথিত নয়নে চান। তবে কিছু বলার আগেই তে জাংকুককে বলে ওঠে, আমাকে ছেড়ে দিন। আপনার স্পর্শ আমার অসহ্য লাগছে। কথাটা যেন ব্যথাতুর থেকে জাংকুকের কাছে। ভাবে তার ছোঁয়া মিটার কাছে অসহ্য লাগে। তাহলে কি সত্যি তে তাকে ভালোবাসে না? সবটাই তার মনের ভুল। সে তেকে ছেড়ে দাঁড়ায়, কণ্ঠে রাগ টেনে বলে, তুই আমার সাথে থাকবি না তাই তো? তুই সহজ সরল উত্তর, না। বেশ, তোর নতুন জীবনে তোকে মোবারক। কথাটা বলে জাংকুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, বেরিয়ে পড়ে। পেছন থেকে তার বাবা এবং জিন কতবার তাকে ডাকে, কিন্তু শুনে না। জাংকুকের যাওয়ার পানে তাকিয়ে তে আর্তনাদ করে ওঠে, আমাকে মাফ করে দেবেন জাংকুক ভাই। আপনাকে নিজের করে রাখার সাহসিকতা আমি জোগাতে পারলাম না। আমি দুর্বল হতে চাইনি, কিন্তু আপনার মায়ের কঠোরতার কাছে আমি বড্ড নিরুপায়। জাংকুকের যাওয়ার পানে অপলকভাবে চেয়ে থাকেতে বুকটা কেমন হাহাকার করে ওঠে। মনটা বলে ওঠে, ছুটে যাতে, নিজের স্বামীর কাছে ছুটে যা, ফিরে আন তাকে। নিজের ভালোবাসা দিয়ে সব দুঃখ ভুলিয়ে দে। কিন্তু সে যেতে পারবে না। নিজের প্রতি বড় রাগ হয় তার। সে কেন এত দুর্বল হলো? কেন সাহস দেখিয়ে বড় মায়ের বিরুদ্ধে যেতে পারলো না? সে যে তাহলে স্ত্রী হিসেবে ব্যর্থ। স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্যতাই তার নেই। তাই না? জাংকুকের বাবার কণ্ঠে এর ধ্যান ভাঙে। জি বড় আব্বা, সায়নরা কেন এসেছে নিশ্চয়ই বুঝতে পারছো। তে একবার সায়নের পানে তাকায়, দেখে সায়নও তার দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টিতে দৃষ্টি পড়তেই তে তৎক্ষণাৎ নজর সরিয়ে নেয়, যেটা সায়নের মোটেও ভালো লাগে না। বরাবরের মতোই সে আবারও ব্যথিত হয়। বিয়ের আগেও তে তার দিক থেকে এভাবে নজর লুকাতো। সায়নও ভাবতো মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়েটা আর হলো কই, তার আগে সবটা শেষ হয়ে গেল। তবে যেটা হয়ে গেছে সেটা নিচকে জোর করে। তাই মেয়েটাকে আবার সুযোগ দেবে সায়নও। মেয়েটাকে সে যে ভালোবাসে। জাংকুকের বাবার কথায় তে হ্যাঁ সুযোগ মাথা নাড়ায়। তাহলে বলো তুমি কি চাও? দেখো, তুমি ইতিমধ্যেই বলেছো তুমি জাংকুককে ডিভোর্স দেবে, বিয়ে করবে সায়নকে। তাই তো তোমার আব্বু সায়নকে সপরিবারে এখানে ডেকেছে। আমরা জানি তোমার মনের খবর। তাও সকলের সামনে আরো একবার বলো, আমি যদি আরো একবার অন্যায় করে ফেলি তোমরা কি আমায় মাফ করবে বড় আব্বু? তীর কথার অর্থ কেউ বোঝে না। তবে সায়নো আর জিন অজানা কারণে ভয় পান। দুজনের ভয়ের কারণ হচ্ছে জাংকুক। ছেলেটি অভিমান করে চলে গেল, এখন তে যদি তাকে বেছে নেয় তখন কি হবে? তাদের ভাবনার মাঝে জাংকুকের বাবা বলে ওঠে, অন্যায়? কি অন্যায়? আমি জাংকুক ভাইয়ের সাথে থাকতে চাই না বড় আব্বু। বিয়ের কথা সায়নো আর জিন তো মহা খুশি। দেখলে তো আমি বলেছিলাম না তে সায়নোকে ভালোবাসে, আর তোমরা বলেছিলে তে নাকি জাংকুককে নিজের জীবনের সাথে জুড়ে নেবে। হলো তো তোমাদের ধারণাই ভুল। মায়ের চোখে কি ফাঁকে দেওয়া যায়? এটা আমার মেয়ের মতোই। আমি সায়নো স্যারকে ভালোবাসি না বড় মা, আর না ওনাকে বিয়ে করব। তের কথা উপস্থিত সবাই অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। তাহলে বিয়ে করবি কেন বলেছিলিস? আমাদের অপমান করতে? একবার অপমান করে শান্তি হসনি, আবার করতে চাস? এর জন্য আমি ক্ষমা প্রার্থী বড় মা। কথাটা বলে সে এগিয়ে যায় সায়নোর দিকে। সায়নোর দৃষ্টি ফ্যাকাশে। সে নিম্ন স্বরে বলে ওঠে, আমাকে মাফ করবেন স্যার, আমি কখনোই আপনাকে ভালোবাসিনি। বাড়ির কথার মতো আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনাকে বিয়ে করা পসিবল না। আমি অন্য কাউকে আর বিয়ে করতে পারবো না। আমি অন্যায় করেছি,
পারলে আমাকে মাফ করবেন। নিজেকে সামনে নাও, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। আমি অপেক্ষা করব তোমার জন্য। যে অপেক্ষা ভিত্তিহীন সে অপেক্ষা না করাই ভালো। কথাটা বলে তে আর দাঁড়ায় না, তার আব্বুর সামনে আসে। আমাকে মাফ করে দিও আব্বু, এই শেষবার। বিয়ের জন্য দয়া করে জোর করো না, তাহলে যে আমি বাঁচতে পারবো না। সুগা তেয়ের মাথায় হাত বুলিয়ে বলে ওঠেন, মেয়ে, আমি সারা জীবন নিজের কাছে রাখবো, তবুও ওই ঘরে তোকে পাঠাবো না। ওই বাড়িতে গেলে উঠতে বসতে কখনো সহ্য করতে হবে, সেটা আমি মানতে পারবো না। আস্তে আস্তে রুম থেকে সবাই যার যার রুমে যেতে লাগলেন। জাঙ্কুকের বাবা তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, তেকে নিয়ে যাও রুমে। আচ্ছা আব্বু, কথাটা বলে রোজি তেকে নিয়ে উপরে উঠতে যায়। কিন্তু বাদশাহের জিন, বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত তুই যাবি না তে। জিনের রক্তিম বর্ণ চোখ দিয়ে যেন আগুন ঝরছে, তে সেটাকে সম্পূর্ণ আগ্রহ করে উপরে উঠতে যায়। রোজিও তার পিছে পিছে ছুটে। তাদের যাওয়ার পানে তাকিয়ে আগে ফুসতে থাকেন, জিন, সব জানিয়ে দেবতে। এই সংসারকে ছিন্ন ভিন্ন করবো, তোর বাপ মাকে আলাদা করে তবেই ক্ষান্ত হব আমি, নইলে আমার নামও জিন না। রোজি তেকে তার রুমে নিয়ে যায়। তের মনটা খারাপ থাকলেও কোথাও যেন বুকের মাঝে দগ্ধ হওয়া আগুন কিছুটা হলো তার বিস্তার কমায়। তে জানে জাঙ্কুক তার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে, কিন্তু সেও বা কি করতো, সে যে নিরুপায় ছিল। কিন্তু এত কষ্ট যন্ত্রণার মাঝেও সে সায়নাকে বিয়ে করার মতো সাহস জোগাতে পারেনি, মন সায় দেয়নি। মনটা যে বরাবরের মতোই জাঙ্কুকের মধ্যে সীমাবদ্ধ। বাইরে যত সে নিজেকে শক্ত রাখুক না কেন, মন যে বেহায়া, হৃদয় যে কারো বানু শোনে না। তীর ভাবনার মাঝেই রোজি বলে উঠল, ভাইয়াকে তুই ভালোবাসিস? আমার মতো মেয়ে কি কাউকে ভালোবাসতে পারে, নাকি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য? আমাকে ভালোবাসলেই যে অপাত্র দান করা হবে? নিজের ভাইকে দেখ, সে তো অপাত্র নিজের ভালোবাসা দান করে বসে আছে। বিজ্ঞতের মতো কথা বলবি না তে, সোজা কথা সোজাভাবে উত্তর দে। ভালোবাসিস ভাইয়াকে? সবাইকে সবার ভালোবাসতে নেই। কথাটা বলে বিছানায় গা এড়িয়ে দেয়তে, শরীরটা বড্ড ক্লান্ত। ওইদিকে তেকে ক্লান্ত দেখে রোজি আর কোনো প্রশ্ন করে না। রোজি যেতেই তে রুমের দরজা লক করে শুয়ে পড়ে বিছানায়। আপনার জায়গা অন্য কাউকে দিতে যাচ্ছিলাম, তার জন্য আমি অনেক অনেক সরি জাঙ্কুক ভাইয়া, তবে এবার আর সম্ভব না। আপনি আমাকে ভালোবাসেন এটা জানার পর কি করে কারো হয়ে যায় বলুন তো? আপনি এইভাবে আমার হয়ে থেকে যাবেন, আমি সবটা ঠিক করে দেব। দেখবেন বর্মা ঠিক আমাকে মেনে নেবেন, এটা আমার বিশ্বাস। রাত প্রায় অনেকটা গভীর, কিন্তু জাঙ্কুকের কোনো খবর নেই। জাঙ্কুকের বাবা মা দুজনেই জাঙ্কুককে কল করতে থাকে, কিন্তু জাঙ্কুকের ফোন বন্ধ আসছে। তাদের উদ্বেগের মাঝে হঠাৎ একটা কল আসে আর জানতে পারে জাঙ্কুক অ্যাক্সিডেন্ট করেছে। সেই কথা শোনা মাত্রই পুরো বাড়িতে ছড়িয়ে যায়। বাড়ির সকলে পৌঁছে যায় হসপিটালে। তীর কানে পরে খবরটা আসে, আর আসা মাত্রই তার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে থাকে। সে ছুটে যায় হসপিটালে। মেয়েকে দেখা মাত্রই জাঙ্কুকের মা সকল রাগ তীরের উপর ছাড়েন। তিনি মনে করেন তার ছেলের এই অবস্থার জন্য এই মেয়ে দায়ী। এরই মধ্যে আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে আসেন। জাঙ্কুকের বাবা ডাক্তারের কাছে এগিয়ে আসতে ডাক্তার বলে ওঠেন, দেখুন ওনার আঘাত খুব গভীর, এখনো জ্ঞান ফিরে আসেনি। যদি 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসে তাহলে আমাদের কিছু করার থাকবে না আর, তাই সৃষ্টিকর্তাকে ডাকুন। সময় পেরিয়ে যায় অনেকটা। রাত তখন 2টো। বাড়ির সদস্যরা নিজেদের জন্য একটা কেবিন নিয়ে সেখানে আছে, আর জাঙ্কুকের কেবিন তখন ফাঁকা ছিল। তো সেই সুযোগে জাঙ্কুকের কেবিনে যায়। হাসপাতালের শুভ্র পোশাকে জাঙ্কুককে দেখা মাত্রই তীর বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। তীর পা সেখানেই থমকে যায়, সামনে আগানোর সাহস হয়ে ওঠে না আর। সে সেখানে দাঁড়িয়ে অপলকভাবে চেয়ে থাকে জাঙ্কুকের মুখপানে। অতঃপর ধীরে ধীরে এগিয়ে যায়, জাঙ্কুকের দিকে একটু ঝুঁকে আলতো হাতে তার গালে হাত রাখে, মুখে অজস্র সময় এঁকে দিতে থাকে। বা দেয় না কিঞ্চিত পরিমাণ জায়গাও। আমি ভুল করেছি জাঙ্কুক ভাই, অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করুন। আমি আর কখনো আপনার থেকে দূরে চলে যাব না, আপনাকে দূরে সরাবো না। প্রয়োজন পড়লে সবার সাথে লড়ে যাব, তবুও আপনাকে ছাড়বো না। একটাবার সুযোগ দিন, একটাবার চোখ খুলুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না জাঙ্কুক ভাইয়া? তে এবার কেঁদে ওঠে। জাঙ্কুকের জ্ঞান ফিরে না, সে একরকম মরার মতো শুয়ে আছে। এরই মধ্যে কেবিনে প্রবেশ করে জাঙ্কুকের মা। তেকে দেখা মাত্রই হুঙ্কার দিয়ে ওঠে, জাঙ্কুকের কেবিনে কেন এসেছিস? তোকে বলেছি না ওর ধারের কাছে যেন না আসিস। নিজের স্বামীর কাছে আসার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই আমার। এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর না। আমার মন অনুমতি দিয়েছে, তাই আমি এসেছি তার কাছে। কথাটা বলে তে আর সেখানে দাঁড়ায় না। আজকের এই কথাগুলো সে কিভাবে বলেছে নিজেও জানে না, তবে জাঙ্কুকের এই অবস্থা তার ভেতরের ভয়গুলোকে কেমন দাফন করে দিয়েছে। যিনি শুধু অবিশ্বাসের দৃষ্টিতে তের কথাগুলো শুনছিল। মাঝে পেরিয়েছে 1 সপ্তাহ। সেদিন রাতে জাঙ্কুকের জ্ঞান ফিরে এসেছিল। জ্ঞান ফিরে সবাইকে দেখলেও তেকে দেখেনি। সে ভেবেছে তে হয়তো সত্যি
তাকে আর দেখতে চায় না, তার কাছে থাকতে চায় না, তাই তত দূরত্ব। জাঙ্কুক কাজ ফিরে এসেছে, শরীরের ব্যথা কমলো, মনের ব্যথা এই কয়েকদিনের চক্রবৃদ্ধি হারে বেড়ে গেছে। ঋষিকে একটাবার দেখার জন্য চোখ দুটো তৃষ্ণাত হয়ে গেছে। জাঙ্কুক নিজেও কাউকে জিজ্ঞাসা করেনি তীরের কথা। সে আসলে দেখতে চেয়েছে মেয়েটা আসলে কতদিন লুকিয়ে থাকতে পারে। রাত বেড়ে যায়, সকলে যে যার রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুক বাড়ি ফেরায়, তার মামার বাড়ির সকলে এসেছে। জাঙ্কুক অল্প কিছু খেয়ে সন্ধ্যায় নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বলেছে তাকে কেউ যেন ডিস্টার্ব না করে, সে রেস্ট নেবে। এই কয়েকদিন হসপিটালে থাকা অবস্থায় জাঙ্কুককে রোজ ঘুমের ওষুধ দেওয়া হতো, তাও জাঙ্কুকের রাতে ঘুম হতো না। রাতে যতই গভীর হয়, জাঙ্কুকের বুকের মধ্যকার ব্যথা ততই তাকে চেপে ধরে। চোখে ঘুম নেই। হঠাৎ করে রুমের দরজা খোলার মৃদু শব্দে জাঙ্কুকের মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। কেউ ধীরে ধীরে যাতেই কাছে চলে আসে, ততই যেন জাঙ্কুকের শ্বাস ভারী হয়। আগন্তুক ধীরে পায়ে খাটে উঠে বসে, একেবারে জাঙ্কুকের বুকের উপর মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জাঙ্কুকের সর্বাঙ্গ যেন শিউরে ওঠে। মেইলি সৌরভের নাসারন্ত কেমন টালমাটাল খেয়ে যায়। হৃদয়টা প্রশান্তিতে ভরে আসে। তবে সে চোখ খোলে না, আর না দেখে আঁকড়ে ধরে। সে ঘুমিয়ে আছে এমন একটা ভান করে শুয়ে থাকে। তে আরো একটু শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে, মাথাটা জাঙ্কুকের বুক বরাবর ঠেকায়। চুপচাপ শুনতে থাকে জাঙ্কুকের হৃদস্পন্দন। তবে সেই স্পন্দন স্বাভাবিকের তুলনায় বড্ড বেশি। তে ভাবে জাঙ্কুক কি তাহলে জেগে আছে, নাকি শরীর অসুস্থ বলেই এমন অবস্থা। সে আপাতত এটাকে পাত্তা দেয় না। জাঙ্কুকের বুকের মাঝে লিপটে থেকে বলে ওঠে, আমাকে মাফ করবেন জাঙ্কুক ভাই, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তবে আর দেব না। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সবটাই মাথা পেতে নেব। এবারের মতো মাফ করে দিন। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমি কখনোই চাইনি আপনার থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু বড় আম্মু। বাকি কথা বলার আগেই তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। জাঙ্কুক এবার নড়ে চড়ে ওঠে। তে বুঝে যায় জাঙ্কুক হয়তো জেগে আছে, তাই সে চলে যেতে চায়। কিন্তু জাঙ্কুক তার হাত ধরে আবার নিজের কাছে টেনে নেয়। এবার জিজ্ঞাসা করে ওঠে শক্ত গলায়, সত্যি করে বল, আম্মুকে তাকে বাধ্য করেছে? তে মুখে কিছু না বললেও জাঙ্কুক তের চোখগুলো দেখে বুঝতে পারে। তার প্রথমে সন্দেহ হয়েছিল তার মায়ের আচরণে, তাই বুঝতে খুব একটা বেগ পেতে হলো না। তে অবশেষে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, হ্যাঁ তার মায়ের সবকিছু করেছে। জাঙ্কুকের মায়ের তেকে হুমকি দিয়েছিল, সে যদি জাঙ্কুককে ছেড়ে চলে না যায় তাহলে তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটিয়ে দেবে। তে মেয়ে হয়ে এটা কখনোই চায় না। জাঙ্কুক সব ঘটনা শুনে তার রাগ তুঙ্গে উঠে যায়। সে তখনই উঠে তার মায়ের রুমে যাওয়ার জন্য উদ্যত হবে। ঠিক তখনই তে জাঙ্কুককে আটকে দেয়, মিশে যায় জাঙ্কুকের বক্ষস্থলে। এতে জাঙ্কুক কিছুটা শান্ত হয়। পরক্ষণে তে বলে ওঠে, প্লিজ এখন কোনো সিনক্রেট করবেন না, আমি চাই না আমার জন্য কোনো অশান্তি হোক এই বাড়িতে। জাঙ্কুক জোরে একটা শ্বাস ছেড়ে নিজের রাগ সংযত করার চেষ্টা করলো, তবে এর একটা শেষ ভেদ সে করেই ছাড়বে। তবে এতদিন পর তার প্রেয়সীকে নিজের কাছে পেয়েছে, এই মুহূর্তটাও সে হাতছাড়া করতে চাইছে না। সে তেকে নিজের বুক থেকে ছাড়িয়ে নেয়। তে থুতনি ধরে তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। জাঙ্কুকের এমন কাণ্ডে তের চোখ যারা বড় বড় হয়ে যায়। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তেকে কোলে নিয়ে অতি সন্ধিপূর্ণে বেডে শুয়ে দেয়। তে এতদিন পরে জাঙ্কুককে কাছে পেয়ে নিজেকে ধরে রাখতে পারে না, সেও সাথ দিতে থাকে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক পুরোপুরি ভাবে তের মাঝে মত্ত হতে থাকে। তেও সঁপে দেয় নিজেকে জাঙ্কুকের হাতে। পরের দিন জাঙ্কুক তেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর কেটে যায় 4টি বছর। তে আর জাঙ্কুকের একটা মেয়ে সন্তান আছে, 2 বছরের। জিনও ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পেরেছেন। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। নাতি হওয়ার খবর শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারে না। তিনি জোর করে তে আর জাঙ্কুককে বাড়িতে নিয়ে আসেন বুঝিয়ে সুঝিয়ে। তেকেও তিনি এখন নিজের মেয়ের মতো ভালোবাসে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরা।